নমস্কার বন্ধুরা, বুলবুলিতলা শিশু নিকেতনের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বুলবুলিতলা শিশু নিকেতনের শিক্ষণমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের স্কুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সাথে সাথে এই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকে খনিজ পুষ্টি ক্লাস 9 এর খনিজ পুষ্টি মিনারেল নিউট্রিয়েন্টস। কিছু কিছু খনিজ পদার্থ আমাদের মানব দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু কিছু রয়েছে যেগুলো তোমার খুব বেশি পরিমাণে দরকার, আবার কিছু কিছু রয়েছে যেগুলো কম পরিমাণে দরকার। যেগুলো খুব বেশি পরিমাণে যে সমস্ত মৌলগুলো দরকার হয় সেগুলোকে বলা হয় ম্যাক্রো এলিমেন্ট। কি বলা হয়? তাহলে খনিজ পুষ্টিকে দু ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট, আর একটা হচ্ছে মাইক্রো এলিমেন্ট বা ম্যাক্রো নিউট্রিয়েন্টস আর মাইক্রো নিউট্রিয়েন্টস। তাহলে যে সমস্ত পরিপোষকগুলো বা মৌলগুলো উদ্ভিদ দেহে তুলনামূলকভাবে বেশি পরিমাণে থাকে, 1 থেকে 10 mg পার গ্রাম, তাদেরকে বলা হবে অতিমাত্রিক পরিপোষক বা ম্যাক্রো পরিপোষক। এগুলো কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি। আর কিছু কিছু খনিজ মৌল রয়েছে যেগুলো উদ্ভিদ দেহে কম পরিমাণে থাকে, সেগুলোকে বলা হবে মাইক্রো বা ট্রেস এলিমেন্ট। যেমন হচ্ছে জিঙ্ক, Za, Ma, B, Cu, Mo, Cl ইত্যাদি। এরপরে আমরা বলবো উদ্ভিদে যে অপরিহার্য খনিজ পদার্থগুলো কি কাজে লাগে। উদ্ভিদে অপরিহার্য খনিজ পদার্থগুলো কি কাজে লাগে? না প্রোটোপ্লাজম গঠন। প্রোটোপ্লাজম কি? না প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজম, বিজ্ঞানী হাক্সলে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলেছেন। প্রোটোপ্লাজম ছাড়া আমরা দেখেছি পৃথিবীর সৃষ্টির শুরুতে আগে প্রোটোপ্লাজম এসেছিল, প্রোটোপ্লাজম থেকেই কিন্তু বিভিন্ন ধরনের জীবদেহ সৃষ্টি হয়েছিল। তাহলে প্রোটোপ্লাজম গঠনে মুখ্য ভূমিকা নেয় হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ম্যাগনেসিয়াম, লোহা ইত্যাদি। এরপর আসলে বিভিন্ন ধরনের উৎসেচক গঠন করে। বিভিন্ন মৌল বা আয়ন উৎসেচকের কো-ফ্যাক্টর রূপে কাজ করে উৎসেচকের ক্রিয়াকে ত্বরান্বিত করে। যেমন জিঙ্ক মৌল কার্বনিক অ্যানহাইড্রেজ ও অ্যালকোহল ডিহাইড্রোজেনেজের সঙ্গে এবং Mg2+ হেক্সোকাইনেজের কো-ফ্যাক্টর রূপে কাজ করে। এরপর আসবে জারণ বিজারণ বিক্রিয়া। বিভিন্ন ধরনের মৌলগুলো কি করে? না লোহা, তামা প্রভৃতি মৌলগুলি বিভিন্ন যোজ্যতাতে অর্থাৎ বিভিন্ন মৌলগুলোকে জারিত হতে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়া শ্বসন সম্পর্কিত ইলেকট্রন পরিবহন তন্ত্র সাইটোক্রোম নামক একটি লৌহ ঘটিত যৌগের দ্বারা সম্পন্ন হয়। অভিস্রবণীয় ভারসাম্য রক্ষা। বিভিন্ন খনিজ পদার্থ কোষে অভিস্রবণীয় ভারসাম্য বজায় রাখে। ক্লোরোফিল সংশ্লেষ। ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণুর কেন্দ্রীয় ধাতু হিসেবে সাহায্য করে, যেটা কি করে? ক্লোরোফিল সংশ্লেষে সাহায্য করে। এছাড়া বাফার ক্রিয়া। মাটি থেকে শোষিত অধিকাংশ খনিজ লবণই কোষের অম্লতার পরিবর্তন ঘটায়। কার্বনেট ও ফসফেট যৌগগুলো বিভিন্ন ধরনের বাফার রূপে কাজ করে, অর্থাৎ প্রোটোপ্লাজমের pH পরিবর্তনে বাধা দেয়। এই হচ্ছে খনিজ মৌলগুলোর ভূমিকা। এরপরে আমি চলে আসবো বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। এটা লিখছে না একদম। ট্রান্সপিরেশন কাকে বলবো? না আমরা জানি উদ্ভিদ কি করে? মাটি থেকে মূল দ্বারা জল শোষণ করে। জল শোষণ করে কি কাজে লাগে? জল শোষণ করে নেয়, নিয়ে উদ্ভিদ বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজে লাগায়। যেমন সালোক সংশ্লেষের কাজে লাগে, খাদ্যবস্তু পরিবহনের কাজে লাগে। তাহলে এই যে উদ্ভিদ যে মাটি থেকে যে জলটা নেয় সেই জলটা বা দেহ গঠনের কাজে লাগায়, পুরোটাই কিন্তু দেহ গঠনের কাজে লাগে না। কিছু পরিমাণ অংশ কি করে? অতিরিক্ত যে জলটা, সেই জলটা পাতার মধ্যে অসংখ্য ছিদ্র থাকে যেগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। সেই পত্ররন্ধ্রের মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত জলটা বের করে দেয়। এই প্রক্রিয়াকে বলবো আমরা বাষ্পমোচন প্রক্রিয়া। তাহলে বাষ্পমোচনের সংজ্ঞা আমরা কাকে বলবো? না যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পকারে বায়বীয় অংশের মাধ্যমে বাইরে বের করে দেয়, তাকে আমরা বলবো বাষ্পমোচন। বাষ্পমোচন প্রক্রিয়াটা 3টে জায়গার মাধ্যমে হতে পারে। পত্ররন্ধ্রের মাধ্যমে হতে পারে। পত্ররন্ধ্র বলতে উদ্ভিদের পাতায় যে ছোট ছোট যে ছিদ্রগুলো থাকে, সেই পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ জল বের করে দেয়।
কিছু কিছু উদ্ভিদ লেন্টিসেলের মাধ্যমে জল বাষ্পমোচন করে। কাষ্ঠল, বিশেষ করে কাষ্ঠল উদ্ভিদের কাণ্ড শাখার গায়ে বিন্দুর ন্যায় অনেক লেন্স আকৃতির ছিদ্র থাকে, যেগুলোকে বলা হবে লেন্টিসেল। এই লেন্টিসেলের মাধ্যমে উদ্ভিদ বাষ্পমোচন প্রক্রিয়াটা করে থাকে। আর কিছু কিছু উদ্ভিদ কিউটিকলার বা ত্বকীয় বাষ্পমোচন করে থাকে। পাতার ঊর্ধ্ব ও নিম্ন ত্বকের উপরে অর্থাৎ বহিঃপ্রাচীরে কিউটিন নামক একটা স্নেহ পদার্থের আবরণ থাকে, সেই আবরণের মাধ্যমে বাষ্পমোচন করে থাকে। ঠিক আছে, এরপরে আমি চলে আসবো বাষ্পমোচন যে নিয়ন্ত্রণকারী শর্ত, কোন কোন শর্তের উপর বাষ্পমোচন নির্ভর করে। বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্ত কি কি? না উষ্ণতা। বাতাসের উষ্ণতা যদি বেশি থাকে, তাহলে উষ্ণতা বেশি থাকলে কি হয় না বায়ুমণ্ডলের আর্দ্রতা অর্থাৎ স্যাঁতস্যাঁতে যে ভাবটা সেটা কিন্তু কম থাকে। ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা বেশি থাকলে কি হয় বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। সাধারণভাবে 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পত্ররন্ধ্র বন্ধ ও উন্মোচন, মানে 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পত্ররন্ধ্রগুলো খুব ভালোভাবে খুলতে বা বন্ধ হতে পারে, সেই জন্য বাষ্পমোচনটা ভালো হয়। সেই জন্য গ্রীষ্মকালে বাষ্পমোচনের হার বেশি থাকে। এরপরে আসি বায়ুর আর্দ্রতা। তাহলে প্রথম পয়েন্ট পেলাম বায়ু, 1 নম্বর পেলাম হচ্ছে বায়ুর উষ্ণতা। তারপরে আসি বায়ুর আর্দ্রতা। আর্দ্রতা কিভাবে নির্ভর করে বাষ্পমোচনে? আর্দ্রতা কিভাবে নির্ভর করে না বায়ুর আর্দ্রতা বা পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু বাষ্পমোচনের হার কমে যায়। সেই জন্য বর্ষাকালে কিন্তু বাষ্পমোচনটা কম হয়, কারণ বর্ষাকালে বাতাসে এমনি জলীয় বাষ্প বেশি থাকে, আর্দ্রতা বেশি থাকে। অপরদিকে বায়ুর কম আর্দ্রতায় প্রশোধনের হার বেড়ে যায়। বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ মানে বায়ু প্রবাহ বৃদ্ধির ফলে পাতার নিকটবর্তী অঞ্চল থেকে জলীয় বাষ্প অপসারিত হয় বলে বাষ্পমোচনের হার বেড়ে যায়। যদি খুব বায়ু প্রবাহটা যদি একটু ভালো হয় না তাহলে কিন্তু বাষ্পমোচনের হারটাও ভালো হয়। আবার প্রবল বায়ু প্রবাহ, আবার যখন খুব জোরে বায়ু প্রবাহ হয় মানে ঝড়ের সময় কিন্তু আবার কি হয় না পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়, তখন কিন্তু বাষ্পমোচনের হার কম হয়। আলো, আলো বাষ্পমোচনকে প্রত্যক্ষভাবে যদি নিয়ন্ত্রণ নাও করে না কিন্তু পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। আলোকের উপস্থিতিতে তাপশক্তি বৃদ্ধি পায়। সূর্যের আলো যত বাড়বে তাপও বাড়বে, তাপ বাড়লে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। এরপরে আসি পাতার গঠন বৈশিষ্ট্য। এক একটা পাতার গঠন বৈশিষ্ট্য এক এক রকম হয়। পাতার গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাষ্পমোচনের হার কম বেশি হয়। পাতার গঠন বৈশিষ্ট্য অনুসারে কোনো পাতা, যে পাতা যত বেশি বড় হবে, প্রসারিত হবে, জালিকাকার হবে, সেই সমস্ত পাতা থেকে কিন্তু বাষ্পমোচনের হার বেশি হয়। পাইন গাছের পাতা হয় সূচাকার। এই সূচাকার হওয়ার জন্য কি হয় না বাষ্পমোচনের হার কম হয়। ফণিমনসা গাছের পাতাগুলো, ফণিমনসা প্রধানত ক্যাকটাস জাতীয় উদ্ভিদ অর্থাৎ মরু অঞ্চলে জন্মায়। মরু অঞ্চলে ক্যাকটাসটা এমনিতেই জল পায় না, তার উপরে যদি বাষ্পমোচন হয়ে যায় তাহলে গাছের অতিরিক্ত জল বেরিয়ে যাবে। সেই জন্য ফণিমনসা জাতীয় ক্যাকটাস জাতীয় উদ্ভিদেরা কি করে না তাদের শরীরের পাতাগুলোকে কাঁটায় রূপান্তর করে দেয়। ফলে কি হয় না সেখান থেকে বাষ্পমোচনের হার অনেক কম হয়। পাতার পৃষ্ঠভাগে মানে উপরের দিকে যদি অধিক রোম বা স্থল্প থাকে তাহলে বাষ্পমোচনের হার কম হয়, যেমন জাঙ্গল উদ্ভিদ। পাতার তল যত, এটাতে আমি বললাম পাতার তল যত প্রসারিত হবে, পত্ররন্ধ্রের উপস্থিতি বেশি হওয়ার জন্য বাষ্পমোচনের হার বেশি হয়। আর পাতার পত্ররন্ধ্র যদি নিবেশিত হয় মানে নিচের দিকে থাকে, যেমন করবী পাতার ক্ষেত্রে, সেক্ষেত্রেও বাষ্পমোচনের হার কম হয়। এরপরে আমি আসি বাষ্পমোচন আর বাষ্পীভবনের মধ্যে পার্থক্য। বাষ্পমোচন আর বাষ্পীভবনের পার্থক্য। বাষ্পমোচন হচ্ছে একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া আর বাষ্পীভবন হচ্ছে একটি ভৌত প্রক্রিয়া। বাষ্পমোচন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেটা উদ্ভিদে হয়, বাষ্পীভবন হচ্ছে একটি ভৌত প্রক্রিয়া। বাষ্পীভবন আমরা কাকে বলবো? দেখা যাক যে গরমকালে নদী নালা পুকুরের জল শুকিয়ে যায়, কিভাবে শুকিয়ে যায়? সূর্যের তাপে শুকিয়ে যায়। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়া। বাষ্পমোচন প্রক্রিয়াটা প্রধানত দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে ঘটে, বাষ্পীভবন কিন্তু সবসময় ঘটতে পারে। বাষ্পমোচন প্রক্রিয়া প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়, বাষ্পীভবন প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয় না। বাষ্পমোচন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের চাপের অস্তিত্ব পরিলক্ষিত হয়, বাষ্পীভবনে কোনো প্রকার চাপের অস্তিত্ব পরিলক্ষিত হয় না। এরপরে চলে আসি বাষ্পমোচনের তাৎপর্য। বাষ্পমোচনের তাৎপর্য কি না উদ্ভিদে বাষ্পমোচনের গুরুত্ব কিন্তু অপরিসীম। বাষ্পমোচনের তাৎপর্য আমি কাকে বলবো? বাষ্পমোচনের তাৎপর্য আমি কাকে বলবো না আমাদের উদ্ভিদরা কি করছে, যে জলটা নিচে সেই জলটার বেশি জলটা অতিরিক্ত জলটা বাইরে বের করে দিচ্ছে। যদি এই জলটা বাইরে বের না করতে পারতো তাহলে তো উদ্ভিদের ক্ষতি হতো। উদ্ভিদের বিভিন্ন বিপাকীয় পদ্ধতির মধ্যে প্রচ্ছেদনও উদ্ভিদ জীবনে এক
বিশেষ অবশ্যম্ভাবী ঘটনা প্রস্বেদন না ঘটলে যেমন উদ্ভিদের সঠিকভাবে রসস্থিতি অবস্থা, মৌলিক পদার্থের চলাচল, খাদ্যবস্তুর চলাচল ঘটবে না, তেমনি অধিক প্রস্বেদনে বিপাকীয় কার্য ও বৃদ্ধি ব্যাহত হবে। এই কারণে বাষ্পমোচনকে বলা হয় প্রয়োজনীয় ক্ষতি। উদ্ভিদের এই যে বাষ্পমোচনের উপকারী ভূমিকা কি না জল শোষণ। বাষ্পমোচনের ফলে কোষের মধ্যে ব্যাপন চাপের ঘাটতি দেখা যায়। কিছু পরিমাণ জলটা বেরিয়ে গেল, তাহলে একটা যে ঘাটতি দেখা যাচ্ছে, সেই ঘাটতির দরুন কি হচ্ছে, মূল দিয়ে জলটা ওপর দিকে পৌঁছাচ্ছে, পাতায় পৌঁছাচ্ছে বা অন্যান্য অঙ্গে পৌঁছাচ্ছে, তাহলে জল শোষণে সাহায্য করে। রসের উৎস বাষ্পমোচনের জন্য পাতার মেসোফিল কলায় জলের ঘাটতি হয় এবং জাইলেম বাহিকা মানে জল বেরিয়ে গেলেই জাইলেম দিয়ে কি হয় আমরা জানি, উদ্ভিদ মূল দ্বারা যে জলটা শোষণ করে সেটা জাইলেমের মাধ্যমে পাতা বা অন্যান্য অঙ্গে সব জায়গাতে পৌঁছায়। আর পাতায় যে খাদ্যবস্তু যেটা উৎপন্ন হয় সেটা ফ্লোয়েম কলার মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তাহলে এই যে যখনই জলটা বেরিয়ে যায় তখন একটা জাইলেম কলায় একটা ঘাটতি শূন্যস্থানের সৃষ্টি হয়, ঘাটতি বা শূন্যস্থানের সৃষ্টি হয়। এই শূন্যস্থানের দরুনই কি হয় না জাইলেম বাহিকা দিয়ে মৃত্তিকার জল ও খনিজ লবণ জল শোষণ টানের বশবর্তী হয়ে উপর দিকে বাহিত হয়। পত্রতলের উষ্ণতা হ্রাস, জল বেরিয়ে যায় ফলে কি হয়, উষ্ণতাটা কম হয়ে যায়। বাষ্পমোচনের সময় পত্রতল থেকে লিনতাপ গৃহীত হয়, পাতার উষ্ণতা হ্রাস পায়, ফলে উদ্ভিদেও ঠান্ডা থাকে, ফলে অধিক উজ্জ্বল আলোতে পাতার ক্ষতি সাধন হয় না। রসস্থিতি চাপ বজায় রাখা, বাষ্পমোচনের মাধ্যমে অতিরিক্ত জল নির্গত হয় বলে মেসোফিল কলায় স্বাভাবিক রসস্থিতি চাপ বজায় থাকে। প্রয়োজনের অতিরিক্ত জল শোষণ, উদ্ভিদ মূল দ্বারা যে জল শোষণ করে তার মাত্র 1% বিপাকীয় কার্যে লাগে, বাকি অতিরিক্ত জল বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে যায়। যদি অতিরিক্ত জল না বের হতো তাহলে রসস্থিতি চাপের দরুন উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হতো। এটা হচ্ছে উদ্ভিদের উপকারী ভূমিকা। ক্ষতিকারক ভূমিকা কি না গ্রীষ্মকালে মাটিতে জলের পরিমাণ কমে যায়, তখন উদ্ভিদ যথেষ্ট পরিমাণে জল পায় না, কিন্তু বাষ্পমোচন হতেই থাকে, ফলে কি হয় একটা জলের ঘাটতি দেখা যায়। অনেক সময় দেখা যায় গরমকালের দিনে বিকেলের দিকে হয়তো দেখা যাচ্ছে গাছপালাগুলো নেতিয়ে গেছে, বিশেষ করে লাউ কুমড়ো এই ধরনের গাছগুলো, কারণ দিনের বেলা প্রচন্ড গরমে তাপে বাষ্পমোচন হয়ে গেছে, জলের ঘাটতি দেখা গেছে, গাছগুলো নেতিয়ে গেছে। আবার কিছুটা পরিমাণ জল দিলে আবার কিছুক্ষণের মধ্যে দেখা যায় গাছটা সতেজ হয়ে গেল। তাহলে অতিরিক্ত বাষ্পমোচন ঘটে, ফলে উদ্ভিদ কলায় রসস্থিতি চাপ কমে যায়, গাছের পাতা নেতিয়ে যায়। এই লক্ষণকে বলা হয় উইল্টিং। দীর্ঘদিন এই অবস্থা, যদি গাছটা নেতিয়ে গেছে, উইল্টিং হয়ে গেছে, তারপরেও যদি তাকে জল না দেওয়া হয় গাছটা কিন্তু তখন সেক্ষেত্রে মারা যাবে। পর্ণমোচী বৃক্ষ জাঙ্গল উদ্ভিদের উপর এর ক্ষতিকারক প্রভাব কি না জাঙ্গল উদ্ভিদের ক্ষেত্রে বাষ্পমোচন রোধ করার জন্য পুরু কিউটিক্যাল আবরণ থাকে। ক্যাকটাস জাতীয় গাছের ক্ষেত্রে যাতে করে বাষ্পমোচনটা কম হয় সেই জন্য উপরে একটা মোটা মোম জাতীয় আবরণ থাকে কাণ্ডে, এবং পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়। পর্ণমোচী বৃক্ষে পাতা ঝরে যায়, বাষ্পমোচন করতে পারে এবং কাণ্ডের অগ্রভাগ সবুজ বর্ণ ধারণ করে এবং সালোক সংশ্লেষ ঘটে। যে সমস্ত উদ্ভিদের পাতা ঝরে যায়, পাতা ঝরা গাছেদের ক্ষেত্রে কি হয়, পাতা ঝরে যায় তখন উদ্ভিদের কাণ্ড দিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা চালায়। তাহলে এই হচ্ছে বাষ্পমোচন প্রক্রিয়া বা ট্রান্সপিরেশন। এরপরে আমি আসবো সেটা হচ্ছে পরিবহন। পরিবহন কাকে বলবো বা ট্রান্সপোর্ট। এরপরে আসবো আমি পরিবহন। দেখো এককোষী জীবের শারীরবৃত্তীয় বিপাক্রিয়াগুলি একটি মাত্র কোষের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমরা জানি এককোষী মানে তার একটা কোষের মধ্যে সমস্ত রকম কাজকর্ম সম্পন্ন হয়, কিন্তু বহুকোষী জীবের ক্ষেত্রে দেহের বিভিন্ন অঙ্গের বিপাক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় উপাদান জল, খাদ্যরস, বিভিন্ন ধরনের খনিজ পদার্থগুলো আমাদের শরীরের এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হয়। আমাদের ক্ষেত্রেও যেমন শরীরের বিভিন্ন জায়গায় শ্বাসবায়ু, অক্সিজেন, তারপরে হরমোন, পুষ্টিরস রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে, উদ্ভিদের ক্ষেত্রেও কি হয় না ঠিক তেমনি একই রকম পরিবহনের দরকার। অর্থাৎ উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করছে, সেই জলটাকে জাইলেম বাহিকা দিয়ে পাতায় পৌঁছাতে হবে, তবেই পাতায় উপস্থিত ক্লোরোফিল, মাটি দিয়ে শোষিত যে জলটা পৌঁছালো সেই জল বাতাসের কার্বন ডাই অক্সাইড আর সূর্যের আলো নিয়ে উদ্ভিদ খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। সেই খাদ্যটা কি হয় না ফ্লোয়েম কলার মাধ্যমে আবার সারা শরীরে ছড়িয়ে পড়ে। তাহলে এই একটা পরিবহনের দরকার হয়, এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহের প্রয়োজন হয়। আবার বিপাকের ফলে উৎপন্ন আবার আমাদের শরীরে বিপাকজাত যে ক্ষতিকারক যে পদার্থগুলো উৎপন্ন হচ্ছে সেটা উদ্ভিদের ক্ষেত্রেও সেগুলোকে কি করতে হয় পরিবহনের মাধ্যমে নির্দিষ্ট অঙ্গে প্রেরণ করে তারপর বাইরে বের করে দিতে হয়। তাহলে এছাড়া অতিরিক্ত যে সমস্ত খাদ্যটা হচ্ছে সেটাকে কি করে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখে। তাহলে আমি পরিবহন কাকে বলবো না যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহে কোষ থেকে কোষান্তরে
প্রয়োজনীয় পদার্থগুলি সরবরাহ এবং দূষিত পদার্থের অপসারণ ঘটে, তাকেই আমরা বলবো সংবহন বা পরিবহন। এই পরিবহন দু ধরনের হয়, একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন আর একটা হচ্ছে সক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহন কাকে বলবো না, অধিক ঘনত্বযুক্ত মাধ্যম থেকে বা কোষ থেকে কম ঘনত্বযুক্ত কোষে অণুর সঞ্চালনকে বলা হবে নিষ্ক্রিয় পরিবহন। যেমন ধরো মনে করো উদ্ভিদ মূল থেকে মাটি দ্বারা জল শোষণ করছে, সেই জলটা কি হচ্ছে না, যে জলটা শোষণ করছে যখন জলটা নিচ্ছে তখন বাইরে দিকে জলের ঘনত্বটা অর্থাৎ মাটিতে জলের যে পরিমাণটা সেটা কিন্তু অনেকটা বেশি থাকে, তাহলে কম থেকে বেশির দিকে যাচ্ছে, এটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহন দুটো প্রক্রিয়ার মাধ্যমে ঘটে, একটা হচ্ছে ব্যাপন আর একটা হচ্ছে ব্যাপন আর একটা হচ্ছে অভিস্রবণ। এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে নিষ্ক্রিয় পরিবহনটা ঘটে থাকে। ব্যাপন আমরা কাকে বলবো না, যে ভৌত প্রক্রিয়ার নিজস্ব গতিশক্তির প্রভাবে দুটো পৃথক পদার্থের অণু বা আয়নগুলো বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে ছড়িয়ে পড়বে, তখন তাকে আমরা বলবো ব্যাপন। অর্থাৎ আমরা যদি ঘরের একটা কোনো একটা ধূপকাঠি জ্বালাই, প্রথম দেখা যাবে যে ঠিক ঘরের কোনটাতেই গন্ধটা রয়েছে, তারপর আস্তে আস্তে কি হবে, গোটা ঘরে ছড়িয়ে পড়বে। তাহলে প্রথম যে জায়গায় ধূপকাঠিটা চালানো হয়েছিল সেই জায়গায় গন্ধটা বেশি, ধোঁয়াটা বেশি, আস্তে আস্তে তাহলে বেশি থেকে কমের দিকে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। ব্যাপনের বৈশিষ্ট্য কি না, ব্যাপন প্রক্রিয়ায় কোনো রকম বাহকের প্রয়োজন হয় না, কঠিন তরল ও গ্যাস সমস্ত রকমের মাধ্যমে ব্যাপন ঘটে থাকে। এই প্রক্রিয়ায় বহু সংখ্যক বস্তু পরিবাহিত হয়। ব্যাপন প্রক্রিয়া ধীর গতিতে ঘটে, আস্তে ঘটে। ব্যাপনে কোষ পর্দার মধ্য দিয়ে অথবা কোষ পর্দা ছাড়াও ঘটতে পারে। ব্যাপনে কোনো প্রোটিন বাহকের প্রয়োজন হয় না এবং কোনো যৌগ গঠিত হয় না। ব্যাপনের গুরুত্ব কি না, জীবদেহে প্রায় সকল শারীরবৃত্তীয় প্রক্রিয়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যাপনের উপর নির্ভরশীল। পরিবেশ থেকে বিভিন্ন গ্যাসে O2, CO2 গ্রহণ এবং কলাকোষে এদের বিনিময় ব্যাপনের মাধ্যমে ঘটে থাকে। জল এবং জলের দ্রবীভূত সকল বস্তুই সজীব কোষে ব্যাপনের মাধ্যমে প্রবেশ করে। এছাড়াও খাদ্যের যে সরল অংশ ব্যাপনের মাধ্যমে কোষে প্রবেশ করে, অর্থাৎ খাবার, আমরা যে খাবারটা খাই সেই খাবারটা খাওয়ার পর কি হয়, সেখান থেকে খাবারটা ভেঙে গিয়ে সরল খাদ্য উপাদানে পরিণত হয়। সেই সরল খাদ্য উপাদান পুষ্টি রসটা কোষের মধ্যে গৃহীত হয়, ব্যাপন প্রক্রিয়ায় গৃহীত হয়। ব্যাপনের ফলে ব্যাপন প্রক্রিয়ায় বিপাকের ফলে উৎপন্ন যে রেশন পদার্থ ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে নির্গত হয়। উদ্ভিদের বাষ্পমোচন, সালোক সংশ্লেষ ও শ্বসনে উৎপন্ন জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ব্যাপনের মাধ্যমে নির্গত হয়। সঞ্চয় অংশ থেকে সঞ্চিত বস্তুর চলাচল ব্যাপনের সাহায্যে ঘটে থাকে। উৎসেচক, হরমোন প্রভৃতি ক্ষরিত পদার্থ ব্যাপন প্রক্রিয়ায় কোষের বাইরে আসে। ঠিক আছে, এরপরে আমি চলে আসবো অভিস্রবণ। অভিস্রবণ কাকে বলবো না, যে ভৌত প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক দুটি সমপ্রকৃতির অসম ঘনত্বের দ্রবণের দ্রাবকের অণু অর্ধবেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাবে। ব্যাপনে কিন্তু বেশি ঘনত্ব থেকে কমে গিয়েছিল, অভিস্রবণে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাবে। ব্যাপনে কোনো রকম অর্ধবেদ্য পর্দার দরকার হয়নি, অভিস্রবণে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়, তাহলে তাকে আমরা বলবো অভিস্রবণ। অভিস্রবণের বৈশিষ্ট্য কি না, অভিস্রবণ হচ্ছে ব্যাপনের মতনই একটা নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি। অভিস্রবণ পর্দায় অর্ধবেদ্য পর্দা লাগবে। কোষের বাইরে থেকে দ্রাবক কোষের ভিতরে প্রবেশ করে। বহিঃকোষীয় মাধ্যমকে কোষীয় মাধ্যম অপেক্ষা লঘু সরল হতে হবে, অর্থাৎ বাইরেটা কম হতে হবে, বাইরের দ্রবণের ঘনত্বটা কম হতে হবে। কোষের সর্বোচ্চ রসস্ফীতি চাপ বা অভিস্রবণ চাপের দরুন অন্ত অভিস্রবণ হয়ে থাকে। অভিস্রবণ প্রক্রিয়ার দ্বারা কোষটি সজীব না মৃত সেটা জানা যায়। অভিস্রবণের গুরুত্ব কিনা, অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ মূললোমের সাহায্যে মাটি থেকে জল শোষণ করে। কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় শোষিত জল জাইলেম বাহিকায় এবং জাইলেম বাহিকা থেকে অন্যান্য কলায় পৌঁছায়। রসস্ফীতি বিরূপ জাতীয় উদ্ভিদ অঙ্গকে দৃঢ় করে। রক্ষী কোষে রসস্ফীতির হ্রাস ও বৃদ্ধির ফলে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হয়। রসস্ফীতির ফলে মূল ও কাণ্ডের বৃদ্ধির সময় ভাজক কলার কোষের প্রসারণ ঘটে। রসস্ফীতির দরুন উদ্ভিদ অঙ্গের কিছু চলন দেখা যায়, যেমন ফটোনাস্টিক, সিসকোনাস্টিক, এই ধরনের চলনগুলো দেখা যায়। তাহলে এবার আমি বলবো ব্যাপন আর অভিস্রবণের মধ্যে পার্থক্য কি। প্রথমেই বললাম কি না, ব্যাপনে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব হয়, অভিস্রবণে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব হয়। ব্যাপনে কোনো রকম অর্ধবেদ্য পর্দা লাগে না, অভিস্রবণে অর্ধবেদ্য পর্দা লাগে। ব্যাপন বিষম প্রকৃতির দ্রবণের মিশ্রণে করতে পারে, অভিস্রবণ কিন্তু সম প্রকৃতির দ্রবণের মিশ্রণে হয়। ঠিক আছে, এরপরে চলে আসবো সক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহন তাহলে দুভাগে বিভক্ত, একটা হচ্ছে ব্যাপন, একটা হচ্ছে অভিস্রবণ।
এরপরে আমি আসবো সক্রিয় পরিবহন। সক্রিয় পরিবহন মানে কোষ থেকে কোষে যে পরিবহন। শারীরবৃত্তীয় প্রয়োজনে লবণের আয়নগুলি যখন কোনো কম ঘনত্বযুক্ত স্থান থেকে অধিক ঘনত্বের অভিমুখে প্রবাহিত হয় তখন তাকে আমরা বলবো সক্রিয় পরিবহন। সক্রিয় পরিবহন কোষ থেকে কোষে পরিবহন হয়। মূলে এককোষী মূল্য বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কৈশিক জল সমন্বিত মৃত্তিকা কণার সংস্পর্শে আসে। মূললোমের কোষের প্লাজমা পর্দা দ্বারা আবৃত থাকায় এটি অর্ধবেদ্য পর্দার কাজ করে এবং কোষরসের ঘনত্ব মৃত্তিকা সংলগ্ন কৈশিক জল অপেক্ষা অধিক হয়। অভিস্রবণ পদ্ধতিতে বাইরের জল মূললোমে প্রবেশ করে তখন মূললোমটি রসস্থিতি চাপের দরুন জলটাকে টেনে নেয়। অর্থাৎ কোষগুলো তো পরপর সাজানো থাকে, এই পরপর সাজানো কোষগুলো কি হয়, একটা কোষ থেকে আরেকটা কোষে জল বা খনিজ লবণ বা অন্য যে কোনো বস্তু স্থানান্তর হয়। কার মাধ্যমে হয়? সক্রিয় পরিবহনের মাধ্যমে হয়। এরপরে আমি আসবো উদ্ভিদ দেহের পরিবহন দুভাবে ঘটে। একটা হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন। উদ্ভিদ দেহের পরিবহন দুভাবে ঘটে, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন আর একটা হচ্ছে নিম্নমুখী পরিবহন। উদ্ভিদ দেহে দু ধরনের ঘটে, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন আর একটা হচ্ছে নিম্নমুখী পরিবহন। ঊর্ধ্বমুখী পরিবহন কাকে বলবো না, যখন মূল দ্বারা শোষিত জল জাইলেম বাহিকার মাধ্যমে উপরে পৌঁছাবে তখন তাকে আমরা বলবো ঊর্ধ্বমুখী পরিবহন। ঊর্ধ্বমুখী পরিবহনে সাহায্য করে কে? জাইলেম কলা। আর নিম্নমুখী পরিবহনে সাহায্য করে হচ্ছে ফ্লোয়েম কলা। নিম্নমুখী পরিবহন কাকে বলবো না, যখন পাতায় উৎপন্ন যে খাবারটা খাদ্যবস্তুটা সেটা কি হবে সারা শরীরে ছড়িয়ে পড়বে তখন তাকে আমরা বলবো নিম্নমুখী পরিবহন। নিম্নমুখী পরিবহন সম্ভব হয় ফ্লোয়েম কলা দ্বারা। এরপর আমি একটা সংজ্ঞা করব রসের উৎস্রোত। রসের উৎস্রোত বলতে কি বুঝি? রসের উৎস্রোত কাকে বলে সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট। যে প্রক্রিয়া দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত লবণ শোষণ অঞ্চল থেকে মানে যেখান থেকে নেওয়া হলো অভিকর্ষের বিরুদ্ধে একটা গাছ মাটির মূল দ্বারা জল শোষণ করছে, জল শোষণ করে সেটা তো উপর দিকে যাচ্ছে মানে অভিকর্ষের বিরুদ্ধে। অভিকর্ষ আমরা কাকে বলো? পৃথিবী কোনো বস্তুকে সব বস্তুকে নিচের দিকে টানে, এটা হচ্ছে অভিকর্ষের দিকে। আর মূল দিয়ে যে জলটা যাচ্ছে ওপরে যাচ্ছে গাছ যেটা নিচ্ছে সেটা কিন্তু অভিকর্ষের বিরুদ্ধে। আমরা যেরকম মাটির নিচ থেকে জল তুলি পাম্প দ্বারা, উদ্ভিদও কিন্তু ঠিক সেই কাজটা করে। অর্থাৎ উদ্ভিদের শরীরে জাইলেম বাহিকার মাধ্যমে যে জলটা নেয় সেটা কিন্তু পাম্পের মতনই কাজ করে। তাহলে অভিকর্ষের বিরুদ্ধে জাইলেম বাহিকার মাধ্যমে ঊর্ধ্বমুখে বাহিত হয়ে পাতায় পৌঁছায় তাকে আমরা বলবো রসের উৎস। এবার হচ্ছে রসের উৎস সম্পর্কে বেশ কয়েকটি মতবাদ প্রচলিত আছে। মূলজ চাপ এবং বাষ্পমোচন টান এই মতবাদ দুটো আমাদের বইয়ে পাঠ্য আছে। মূলজ চাপ কাকে বলবো না, জল শোষণের ফলে মূলের কর্টেক্সের অভ্যন্তরে জল শোষণ করছে উদ্ভিদ মূল, সেই মূলের একদম ভিতরে কি হচ্ছে একটা অভ্যন্তরীণ চাপ সৃষ্টি হয়েছে, তাকেই আমরা বলবো মূলজ চাপ বা রুট প্রেসার। আর বাষ্পমোচন টান মূলজ চাপ বা রুট প্রেসার। আর বাষ্পমোচন টান আমরা কাকে বলবো না, আমি তো আগেই বললাম যে বাষ্পমোচনের ফলে কি হয় জল বেরিয়ে যায়, সেজন্য একটা ভিতরে জাইলেম বাহিকায় একটা টানের সৃষ্টি হয়, ঘাটতি শূন্যস্থানের সৃষ্টি হয়। তার ফলে কি হয় না মূল দ্বারা শোষিত জলটা উপর দিকে পৌঁছায়। তাহলে বাষ্পমোচনের ফলে পাতার মেসোরিল কলায় যে ঘাটতি, যে ব্যাপন চাপের ঘাটতি দেখা যায় তা জাইলেম বাহিকায় বিশেষ শোষণ চাপ সৃষ্টি করে এবং মূল থেকে খনিজ লবণ মিশ্রিত জলকে ঊর্ধ্বমুখে পরিবাহিত করে। একেই বলবো আমরা বাষ্পমোচন টান বা প্রস্বেদন টান। এই বাষ্পমোচন টান বা প্রস্বেদন টান সম্পর্কিত বিজ্ঞানী ডিকসন ও জলি এই মতবাদটা প্রবক্তা করেছেন। এই মতবাদটা তিনটে প্রধান বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। এক নম্বর হচ্ছে জলের তীব্র সমসংযোগ বল, দু নম্বর হচ্ছে জাইলেম বাহিকার মধ্যে জলস্তম্ভের অবিচ্ছিন্নতা, মানে বাষ্পমোচন হয়ে গেল জাইলেম বাহিকা দিয়ে জলটা উপরে যাবে, ওই যে ওইখানে যে একটা গ্যাপের সৃষ্টি হলো জাইলেম বাহিকার মধ্যে একটা অবিচ্ছিন্নতা সৃষ্টি হলো। আরেকটা হচ্ছে বাষ্পমোচন টান বা প্রস্বেদন টান। বোঝা গেছে? এরপর আমি চলে আসছি নিম্নমুখী পরিবহনে। তাহলে রসের উৎস, মূলজ চাপ, বাষ্পমোচন টান এগুলো সবই হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন। এরপর আসবো নিম্নমুখী পরিবহন। নিম্নমুখী পরিবহন আমি কাকে বলবো না, উদ্ভিদ মূল দ্বারা জলটা নিচ্ছে কেন? বিভিন্ন শরীরের ভৌত প্রক্রিয়া, শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালানোর জন্য, সালোক সংশ্লেষ, শ্বসন বা অন্য কিছু রেচনে সাহায্য করে। তাহলে উদ্ভিদ যে পাতায় যে জল নিয়ে যে পাতায় যে খাদ্যটা তৈরি করলো সেই খাদ্যবস্তুটা কি করবে সারা শরীরে তো ছড়িয়ে দিতে হবে। সেই ছড়িয়ে দেওয়ার কাজটা হচ্ছে নিম্নমুখী পরিবহনের মাধ্যমে হয়ে থাকে এবং ফ্লোয়েম কলা সাহায্য করে। ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্য উপাদানের পরিবহন চার ধরনের হতে পারে। একটা হচ্ছে নিম্নমুখী পরিবহন হতে পারে, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী কিছুটা পরিবহন হতে পারে, অরীয় বা পার্শ্বীয় হতে পারে, দ্বিমুখী পরিবহন হতে পারে। ঠিক আছে? আর গ্যাসের পরিবহন কি না, উদ্ভিদ জীবনে সমস্ত গ্যাসীয় উপাদানের মধ্যে বায়ুর CO2 এবং O2 সবচেয়ে প্রয়োজনীয় উপাদান।
CO2 আর O2 হচ্ছে সবচেয়ে একটা প্রয়োজনীয় উপাদান। উদ্ভিদের দেহে CO2 কি কাজে লাগে? সালোক সংশ্লেষের সময় লাগে CO2, সালোক সংশ্লেষ করার সময় পড়েছো। আর O2 কি কাজে লাগে? শ্বাসকার্যের জন্য কাজে লাগে। উদ্ভিদ শ্বসন ক্রিয়া পরিচালনা করার জন্য O2 এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়া পরিচালনা করার জন্য তাহলে CO2 শোষণ করে। প্রধানত পত্ররন্ধ্রের মাধ্যমে এই গ্যাসীয় উপাদানগুলো উদ্ভিদ ও পরিবেশের মধ্যে বিনিময় ঘটে থাকে।